আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় স্পেশাল হাইড্রার টপিকের আজকে আমাদের সুপার স্পেশাল 6 নম্বর লেকচার। আজকে স্পেশাল 6 নম্বর লেকচার আমরা হাইড্রার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাইড্রার অন্তত্বকের কোষসমূহ। আমরা হাইড্রার বহিত্বকের কোষসমূহ পড়েছিলাম, এপিডার্মিসের কোষসমূহ আলোচনা করেছিলাম, সৃজনশীল দেখেছিলাম। আজকে আমরা হাইড্রার অন্তত্বক মানে ভেতরের দিকে কি কি কোষ থাকে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই সংক্রান্ত কিছু ম্যাথমেটিক্স সলভ করার চেষ্টা করব। তো পরবর্তীতে ক্লাসে জয়েন করছো তুবা রাইসা, থ্যাংক ইউ জয়েন করার জন্য। সুমাইয়া জয়েন করছো, এরপরে কবিতা আসছো। ওকে, তাহলে আমরা খুব শুরু করি। আমরা প্রথমে মূল বইয়ের বেসিক আলোচনাটুকু করব, তারপর হচ্ছে আমরা যাব আমাদের সৃজনশীল প্র্যাকটিসে। তো লিখতেছে গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বকের কোষসমূহ। হাইড্রার দেহ প্রাচীরের অন্তত্বককে গ্যাস্ট্রোডার্মিস বলে। পরীক্ষাতে আসতে পারে যে গ্যাস্ট্রোডার্মিস কাকে বলে। হাইড্রার দেহর প্রাচীরের ভেতরের যে স্তর থাকে সেই স্তরটাকে কি বলা হয়? গ্যাস্ট্রোডার্মিস। আমরা জানি আমাদের যে মানব দেহ শরীরের বাহিরের অংশে বাহিরের কোষ থাকে, আর ভেতরের অংশে কি থাকে? ভেতরের কোষ থাকে। তো হাইড্রা হচ্ছে একটা প্রাণী, তো এরও কি থাকে? বাহিরের দিকে কোষ থাকে এবং কি ভেতরের দিকেও কি থাকে? কোষ থাকে। থ্যাংক ইউ জয়েন করছো জান্নাত মোহনা, খুশি হলাম। নিয়মিত একটু জয়েন করার চেষ্টা করবা। কবিতা জয়েন করছো। জান্নাত, তুমি তোমাকে জানাও শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? ওকে, আচ্ছা, তো আশা করি একটু রেগুলার থাইকো ক্লাসে অ্যাটেনশন থাইকো ক্লাসের মধ্যে। আর যদি ক্লাস মিস হয়ে যায় রেকর্ড ক্লাস দেখে নিও। তো যেখানে ছিলাম, তো আমাদের হাইড্রার ভেতরের দিকে যে কোষ, সেই কোষগুলোকে কি বলা হয়? অন্তত্বকের কোষ। এটি সিলেন্টেরটনকে পরিবেষ্টন করে অবস্থান করে। সিলেন্টেরন এটা হচ্ছে একটা গহ্বর আর কি, সেই গহ্বরকে আবৃত করে রাখে। ভ্রূণীয় এন্ডোড্রাম থেকে এটি গঠিত হয়। অর্থাৎ হাইড্রা যখন ভ্রূণ অবস্থা শুরু হয়, মানে হাইড্রা যখন জন্ম নিবে ভ্রূণীয় অবস্থা, সেই ভ্রূণীয় অবস্থা থেকে এই কোষটা কি হয়? উৎপত্তি হয়। এই হচ্ছে সেই কোষটা, যে অন্ততকে একটা কোষ। অনেকগুলো কোষ আছে, এর মধ্যে এটা একটা কোষ। আচ্ছা, তো এরপরে পরবর্তী অংশে দেখো বলতেছে এটি 5 প্রকারের কোষ নিয়ে গঠিত। মানে হাইড্রার ভেতরের যে কোষগুলো রয়েছে মোটামুটি 5 প্রকার। মোটামুটি 5 প্রকার। এর মধ্যে 1 নম্বরের নাম পেশি আবরণী কোষ। এই যে 1 নম্বরে লেখা আছে পেশি আবরণী কোষ বা পুষ্টি কোষ। এই পুষ্টি কোষ থেকে হাইড্রা অনেক পুষ্টি নিয়ে থাকে বা শক্তি পেয়ে থাকে, মনে রাখবা। তো হাইড্রার অন্তত্বকের কোষসমূহ কয়টা? মোট 5টা। এর মধ্যে প্রথমটার নাম পেশি আবরণী কোষ বা পুষ্টি কোষ। এমসিকিউ তো আসতে পারে যে হাইড্রার পেশি আবরণী কোষের অপর নাম কি? পুষ্টি কোষ। মন থাকবে সবার? জি স্যার। হাফসা আমিনা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। হাফসা আমিনা একটু আমাকে জানাও। আচ্ছা, জয়েন করছে, একটু স্পিকার অন হোক। তো এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে হাইড্রার কোন কোষকে পুষ্টি কোষ বলা হয়? পেশি আবরণী কোষকে পুষ্টি কোষ বলা হয়। 2 নাম্বারটার নাম ইম্পর্টেন্ট, ইন্টারস্টিশিয়াল কোষ। 3 নাম্বারটা সংবিধি, 4 নাম্বার স্নায়ু কোষ, 5 নাম্বার গ্রন্থি কোষ। এগুলো হচ্ছে হাইড্রার ভেতরে যে কোষগুলো থাকে সেই কোষগুলোর সংক্ষিপ্ত পরিচয়। এখন আমরা এই 5টা কোষের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এবং এদের কাজগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ। হাফসা আমিনা জয়েন করছো, খুশি হলাম। হাফসা আমিনা, তুমি কেমন আছো? হাফসা আমিনা কেমন আছো তুমি? পরীক্ষাগুলো কেমন দিতেছো? কলেজে পরীক্ষা চলতেছে, পরীক্ষাগুলো কেমন দিচ্ছ কলেজে? জি স্যার, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আসলে তোমাদের সাথে যোগাযোগ করতেছি না মানে এটা না, তোমাদেরকে ভুলে গেছি, আসলে ব্যস্ত তো এই জন্য যোগাযোগ করা হয় না, শুধু ক্লাসের সময় ক্লাসটা করে। তোমাদের পরীক্ষার জন্য তোমরা অনেকেই ক্লাস করতে আসতে পারতেছ না, এটা আমি জানি। আমি তোমাদের সকলের জন্য ক্লাসগুলো রেকর্ড করে রাখতেছি ইউটিউবে, যখন পরীক্ষা শেষ হবে দেখে নেবা। আপাতত পরীক্ষার জন্য ভালো করে পড়ো, কোনো সমস্যা হলে আমাকে জানাইও। আর বাকিদের বলতেছি যখনই তোমাদের কোনো ক্লাস মিস হয়ে যাবে অবশ্যই রেকর্ড ক্লাস দেখে নেবা। ওকে, থ্যাংক ইউ জয়েন করছো হাফসা আমিনা। তো হাফসা আমিনা, আগামীকাল তোমার কি পরীক্ষা আছে?
আগামীকাল পরীক্ষা নাই, এই সপ্তাহের বুধবারে হায়ার ম্যাথ পরীক্ষা আছে, তারপর পরীক্ষা শেষ। ও আচ্ছা, বুধবার হায়ার ম্যাথ পরীক্ষা, এই পরীক্ষা শেষ। আচ্ছা, সমস্যা নাই, যদি কোনো হেল্প লাগে আমাকে অবশ্যই জানাবা। ওকে, তাহলে আমরা এখন ক্লাসটা শুরু করি। দেখো, তো বলতেছিলাম হাইডার আবার অন্ততকের মধ্যে 5 প্রকার কোষের পরিচয় জানলাম, এখন বিবরণটা আসি। তো দেখতে পাচ্ছ সবাই যে আমাদের প্রথম যে স্পেশাল চিত্রটা দেখা যাচ্ছে, এই যে এটাই হচ্ছে আমাদের একটা স্পেশাল কোষ। এই হাইডার অন্ততকের মধ্যে আমার এই কোষগুলো কি অবস্থান করে। তো দেখো, আমরা প্রথম থেকে আলোচনা শুরু করি। পেশি আবরণী কোষ, যার অপর নাম কি পুষ্টিকোষ। তো বলতেছে এখানে বিবরণে, এই কোষগুলো আকারে অনেক বড় হয়, স্তম্ভাকার হয় এবং অন্ততকের বেশিরভাগ অংশ জুড়ে এগুলো থাকে। অর্থাৎ আমাদের হাইডার অন্ততকে যতগুলো কোষ থাকবে সবগুলো কোষের মধ্যে এই পেশি আবরণী কোষটা সবচাইতে বড় হবে এবং এই পেশি আবরণী কোষ হাইডার ম্যাক্সিমাম জায়গায় খুঁজে পাওয়া যায়। এই লাইনটার অর্থ বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, এরপরে বলতেছে যে প্রতিটি কোষে দানাদার সাইটোপ্লাজম থাকে, একটি বড় নিউক্লিয়াসও পাওয়া যায়, কয়েকটি গহ্বর। গহ্বর মানে কি বলতে পারবা? গহ্বর বলতে সাধারণত কি বোঝায়? এনিওয়ান, গহ্বর মানেটা কি বলো তো, কেউ দেখি তো, কেউ বলতে পারো? গর্ত। এক্সিলেন্ট, ভেরি গুড মোহনা, গর্ত অথবা গর্ত। গর্ত, গুড। গহ্বর মানে গর্ত, মনে রাখবে। আমরা যখন উদ্ভিদ কোষ, প্রাণী কোষ পড়ছিলাম না, সেখানে গহ্বর পড়ছিলাম, মানে গর্ত। এবং বিভিন্ন অঙ্গাণু বর্তমান থাকে। ভেতরের প্রান্তে শেষ ভাগের দুদিকে পেশি লেজ নামক দুটি উপবৃদ্ধি থাকে, যা দেহ অক্ষের সমান্তরাল অবস্থান করে। মানে ভেতরের দিকে আমাদের একটা লেজের মতো অংশ থাকে, যেটা আমাদের দেহের যে অক্ষ আছে সে সমান্তরাল অবস্থান করে। এবং বলতেছে এখানে পেশি লেজের মধ্যে মায়োনিন নামক সংকোচনশীল তন্তু থাকে, এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য। কোষগুলো পুষ্টি প্রক্রিয়ায় সহায়তা করে বলে এদেরকে কি করা হয়? পুষ্টিকোষ নামে ডাকা হয়। এই যে আমাদের পেশি আবরণী কোষ, এই কোষগুলো হাইডার শক্তি যোগাতে সাহায্য করে। কারণ আমরা জানি হাইডা যখন নড়াচড়া করবে, খাদ্য গ্রহণ করবে, তার শক্তি লাগবে, এনার্জি লাগবে, পুষ্টি লাগবে। তো এই কোষগুলোর মাধ্যমে হাইডা শরীরের মধ্যে পুষ্টি সংগ্রহ করতে পারে বা পুষ্টি পেয়ে থাকে। এই জন্য এই পেশি আবরণী কোষটার নাম হয়ে যায় পুষ্টি আবরণী কোষ বা পুষ্টিকোষ। কথা কি বুঝতে পারছো এতটুকু? কথা বলো, তোমরা কি শুনতেছো আমার কথা? বুঝতে পারছো এতটুকু? ওকে, থ্যাংক ইউ। এরপরে নেক্সট, পরবর্তী, থ্যাংক ইউ, জয়েন করছো সেতু, খুশি হলাম জয়েন করার জন্য। তো এবার আমরা যাই নেক্সট, পরবর্তী অংশ আমরা খেয়াল করি। তো এরপর আমাদের বলতেছে এখানে আমাদের এই যে পুষ্টিকোষ, এটা আবার দুই প্রকার। ভেতরের মুক্ত প্রান্তের গঠনের উপর ভিত্তি করে পুষ্টিকোষ আবার দুই প্রকার, একটা হচ্ছে ফ্লাজেলীয় কোষ এবং কি ক্ষণপদীয় কোষ। এবার দেখি ফ্লাজেলীয় কোষটা কি। এগুলোর মুক্ত প্রান্তে মানে বাহিরের অংশে 1 থেকে 4টি সুতার মতো ফ্লাজেলা যুক্ত থাকে। ফ্লাজেলা মানে কি সুতা আর কি, ফ্লাজে মানে কি সুতা। যেমন এই যে আমাদের এই যে ফ্লাজেলীয় কোষ, চিত্রে দেখতে পাচ্ছ গোলাপি রঙের যে কোষ, এই যে ফ্লাজেলীয় কোষ। এই ক্লোজের এই মুক্ত প্রান্তে মানে বাহিরের দিকে একটা সুতার মতো থাকে, দেখছো সুতা, এই যে মিলে গেছে আমাদের, দেখতেছো, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো এই যে আমাদের ফ্লাজেলীয় যে কোষটা, ফ্লাজেলীয় কোষটার একবারে বাহিরের দিকে একটা সুতা থাকে, এই ফ্লাজেলীয় কোষটাই হচ্ছে একটা পুষ্টিকোষ। এটা দেখতে একটু সাইজে বড় হয়, অনেক বড়। আচ্ছা, এরপরে দেখো, এটা শেষ। এবার ক্ষণপদীয় কোষ, এগুলোর মুক্ত প্রান্ত ক্ষণপদ যুক্ত। ক্ষণপদ, ক্ষণপদ মানে হচ্ছে উঁচু নিচু ঢালের মতো। এই যেমন দেখো ক্ষণপদ যে কোষ, ক্ষণপদীয় কোষটা এই যে সবুজ, সবুজ না অবশ্য, টিয়া কালার, টিয়া কালার না আকাশি কালার। এটা যে বাহিরের প্রান্ত, মুক্ত প্রান্তটা একটু ওই যে আমার ঢেউ ঢেউ, এই যে গর্তের মতো, আবার ঢেউ, আবার উঁচু, আবার নিচু, এরকম। তো এই যে আমাদের বাহিরের অংশটা একদিকে উঁচু, আবার নিচু, আবার উঁচু, আবার নিচু, এই যে উঁচু নিচু উঁচু নিচু, এগুলোর নামই হচ্ছে তোমার ক্ষণপদ। ক্ষণপদ, কথা কি বুঝছো? ক্ষণপদটা আসলে কি? যেমন দেখো এখানে গ্রন্থি কোষে কোনো উঁচু নিচু তেমন জায়গা নাই, একবার রাউন্ড, নিউক্লিয়াস এই যেটা রাউন্ড, কিন্তু এই জায়গার ক্ষণপদীয় কোষের মধ্যে উঁচু নিচু এরকম অবস্থা পাওয়া যায়।
তো এটা আমাদের শেষ। এখন আমাদের কাজগুলো দেখি, আমাদের এই যে পেশি আবরণী কোষের কাজটা কি? কাজ হচ্ছে পেশি প্রবর্ধনগুলো সংকোচন ও প্রসারণের মাধ্যমে দেহকে সরু ও মোটা করে। মানে এই যে পেশি আবরণী কোষগুলো একসময় লম্বা হয়, খাটো হয়, লম্বা হয়, খাটো হয়, মানে কি সংকুচিত হয়, প্রসারিত হয়, যার ফলে হাইডার দেহটাকে সরু ও মোটা করতে সহায়তা করে। কথা বুঝতে পারছো এতটুকু? জি স্যার। এবং বলতেছে মুখ ও কর্ষিকার গোড়ায় অবস্থিত পেশি প্রবর্ধনগুলো মুখের ছিদ্র খোলা ও বন্ধ করতে স্ফিংক্টার এর মতো কাজ করে। অর্থাৎ হাইডার মুখের যে ছিদ্র আছে সেগুলো খুলতে বন্ধ করতে সাহায্য করে। আর ফ্ল্যাজেলীয় কোষগুলো ফ্ল্যাজেলা আন্দোলিত হয়ে খাদ্যবস্তু ক্ষুদ্র কণায় পরিণত করে। অর্থাৎ এই যে ফ্ল্যাজেলীয় কোষগুলো আছে, এই ফ্ল্যাজেলীয় কোষে সুতাটা নড়াচড়া করে। একটু স্পিকারটা আপনারা একটু প্লিজ এবার স্পিকার অফ রাখবা। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, আমাদের ফ্ল্যাজেলীয় কোষটার যে মুক্ত প্রান্তে সুতা থাকে সেই সুতাটা নড়াচড়া করে, নড়াচড়া করার মাধ্যমে এই যে হাইড্রা যে খাবার খাবে খাদ্যবস্তুগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করতে সহায়তা করে। এবং 4 নাম্বার, প্রয়োজনে এই কোষ আন্দোলিত হয়ে মানে নড়াচড়া করা আর কি, আন্দোলিত হয়ে মুখ ছিদ্রের পথে পানি প্রবেশ করায়। অর্থাৎ হাইড্রার যখন মুখ ছিদ্র থাকে সেখানে পানি প্রবেশ করায়। ক্ষণপদীয় কোষের ক্ষণপথ খাদ্যকণা গলাৎকরণে এবং অন্তস্থ খাদ্য গহ্বরে পরিপাকে সাহায্য করে। অর্থাৎ আমাদের এই যে ক্ষণপথ কোষগুলো যে আছে, এই কোষগুলোর মূলত কাজ হচ্ছে খাবার হজম করা। হাইড্রা যখন খাবার খায় অবশ্যই সে খাবার হজম করতে হবে, গলাৎকরণ মানে কি গলাতে নামতে হবে। তো এই যে ক্ষণপথ যে কোষগুলো থাকে সে কোষগুলো হাইড্রার হজম শক্তি বৃদ্ধি করে এবং কি খাবারটা সুন্দরভাবে খেতে সহায়তা করে। এ হচ্ছে এই পেশি আবরণী কোষের ব্যাখ্যা। সবাই কি ব্যাখ্যাটা বুঝতে পারছো ভালো করে? এটা আমাকে জানো। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আমরা যাই নেক্সট 2 নাম্বার, গ্রন্থি কোষ। এই হচ্ছে সেই গ্রন্থি কোষ, এই যেটা এরকম। তো দেখবি এখানে অনেক কিছু আছে। বিক্ষিপ্তভাবে পুষ্টি কোষের ফাঁকে ফাঁকে এসব কোষ অবস্থান করে। মানে যে পুষ্টি কোষের ফাঁকে ফাঁকে এই কোষগুলো, গ্রন্থি কোষগুলো কি অবস্থান করে। এগুলোর সংখ্যা মূল দেহ ও হাইপোস্টোমে সবচেয়ে বেশি, পদতলে কম এবং কোষিকায় অনুপস্থিত। এটার মনে রাখবা, এই যে আমাদের গ্রন্থি কোষ এগুলোর অবস্থান আমাদের এই পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে থাকে। আর এগুলো মূলত আমাদের মূল দেহ মানে হাইড্রার যে মেইন বডি সেখানে পাওয়া যায়। আর হাইপোস্টোমে সবচেয়ে বেশি থাকে। হাইপোস্টোম হচ্ছে আমাদের হাইড্রার যে মুখচাকতি আছে, মুখচাকতির অংশ, সেটা হচ্ছে হাইপোস্টোম, সেখানে পাওয়া যায়। আর পদতলে মানে পায়ের নিচের দিকে, পায়ে হাইড্রা যে পা থাকে পা সেখানে খুবই কম থাকে। আর কোর্শিকা এগুলো পাওয়া যায় না। কোর্শিকা মানে সুতার মতো যে অংশ কোর্শিকা, সেখানেও কি হাইড্রার এগুলো পাওয়া যায় না। তাহলে মনে রাখবা এটা হচ্ছে গ্রন্থি কোষের বৈশিষ্ট্য। এরপরে চলে যাচ্ছি আমাদের এর পরবর্তী পেজে। তো এর পরবর্তী হচ্ছে যে আমাদের গ্রন্থি কোষ অপেক্ষাকৃত ক্ষুদ্র হয় আর পেশি প্রবর্ধনবিহীন। এগুলো আবার 2 রকম হয়। গ্রন্থি কোষটা কি হয় আবার 2 রকমের প্রকার হয়ে থাকে। আমি একটু জুম ইন আউট করে ঠিক করে আমি শুরু করতেছি। এই তো আশা করি দেখতে পাচ্ছ। এবার আমি যাই, এখান থেকে শুরু করি। তো গ্রন্থি কোষটা ছোট হয়, পেশি প্রবর্ধনবিহীন হয়। এগুলো আবার 2 রকম হয়। একটা হচ্ছে মিউকাস ক্ষরণকারী আর এনজাইম ক্ষরণকারী। তোমাদেরকে কথা বলি, ক্ষরণকারী অর্থটা কি তোমরা বুঝতে পারো? ক্ষরণকারী মানেটা কি? এটা দ্বারা কি বুঝো? ক্ষরণকারী বা খরিত হওয়া এর মানেটা কি? ক্ষরণ করা, ক্ষয় করা বা হচ্ছে গিয়ে নিঃসরণ করা। এক্সিলেন্ট, ভেরি গুড। ক্ষরণ করা মানে হচ্ছে দেহ থেকে বের হয়ে যাওয়া বা নিঃসরণ করা, নিঃসৃত হওয়া। সাপোজ তোমার হাত কেটে গেলে কি হয়? রক্ত বের হয়। এই রক্ত বের হওয়া মানে রক্তক্ষরণ হওয়া। বুঝছো? বাকিরা কি বুঝতে পারছো? ক্ষরণ হওয়া মানে কি বের হয়ে যাওয়া, এটাই আর কি। আচ্ছা, এরপরে মিউকাস ক্ষরণকারী। এগুলো প্রধানত হাইপোস্টোম অঞ্চল অবস্থিত এবং পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে। মিউকাস হচ্ছে একটা তরল পদার্থ, এটা আস্তে আস্তে দেহ থেকে বের করে, পিচ্ছিল আকারে তরল পদার্থ। এরপর হচ্ছে 2 এনজাইম ক্ষরণকারী। এনজাইম আমরা জানি, এনজাইম একটা উৎসেচক। তো বলতেছে অন্যান্য স্থানের কোষগুলো এ ধরনের যা থেকে পরিপাকের জন্য এনজাইম রক্ষিত হয়। মানে আমাদের অন্যান্য স্থানে যে গ্রন্থি কোষ থাকে সেই কোষগুলো থেকে বিভিন্ন প্রকার
এনজাইম নিঃসরণ হয়, যে এনজাইমের মাধ্যমে খাবারটা পরিপাক হয়ে সহায়তা করে। শেষ। এবার কাজ। হাইপোস্টোমের গ্রন্থিকোষ নিঃসৃত মিউকাস খাদ্যদ্রব্য পিচ্ছিল করে গলাৎকরণে সাহায্য করে। এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যে গ্রন্থিকোষ, সেই গ্রন্থিকোষের কাজ হচ্ছে হাইড্রা যে খাবার খাবে সেই খাবারটা কিন্তু পিচ্ছিল করবে। যেমন আমরা খাবার খাই, আমরা যখন খাবার খাই দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবার খাই, এবং এই দাঁতের চিবানোর ফলে খাবারটা কি হয়, নরম হয়। এবং আমাদের যে লালা গ্রন্থি, সেই লালা গ্রন্থির মাধ্যমে কি হয়, এই খাবারটা আস্তে আস্তে আমাদের মুখ গহ্বরের ভেতর দিয়ে একবারে পেটে ঢুকে যায়। তোমরা কি বুঝতেছো? খাবারটা লালা গ্রন্থির মাধ্যমে, লালার মাধ্যমে আস্তে আস্তে কি হয়, পিচ্ছিল হয়ে মুখ গহ্বরের মধ্যে ভেতর দিকে প্রবেশ করে, বা পেটের মধ্যে প্রবেশ করে বা চলে যায়, বা খাদ্য গিলে যায়, সহজে গিলতে সহায়তা করে। পিচ্ছিল হয়ে যায় যখন, তখন গিলতে আমরা ইজিলি বোধ করি। কিন্তু আমরা যখন কোনো কিছু খাবার খাই যেটা শক্ত থাকে, এটা যদি পিচ্ছিল না হয় তাহলে গিলতে অনেক কষ্ট হয়। তো কথা কি বুঝতে পারছো কিনা লাইনটা? খাদ্য গিলতে সহায়তা করে, গলাৎকরণ মানে কি, গিলতে সহায়তা করা। বুঝতে পারছো কথা? আমি আমাদের উদাহরণ দিয়ে বুঝালাম, বাকিটা কথা বলো তো। এই লাইনটা বুঝতে পারলা কিনা, যে মিউকাসের মাধ্যমে খাবারটা পিচ্ছিল হয় এবং কি খাবারটা মানে গলা দিয়ে নামতে সহায়তা করে। গলাৎকরণ মানে কি, গলা দিয়ে যে গিলতে সহায়তা করে আর কি, এই বিষয়টা বুঝতেছো? এটা আমাকে জানাও, রেসপন্স করো। আচ্ছা, এরপরে দেখো বলতেছে 2 নম্বরে, অন্যান্য স্থানের গ্রন্থি কোষগুলো সিলেন্টেরনে এনজাইম এর ক্ষরণ ঘটিয়ে পরিপাকে সহায়তা করে। মানে গ্রন্থিকেশের মূল কাজ হচ্ছে পরিপাকে সহায়তা করা, হজমে সহায়তা করা। শেষ। এবার বাকি 3টা স্পেশাল যে কোষ সেগুলো। 3 নম্বরটার নাম ইন্টারস্টিশিয়াল কোষ। এগুলো পেশি আবরণীর কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। প্রকৃতপক্ষে এসব কোষ অ্যাপিডার্মিস থেকে আগত কোষ। অ্যাপিডার্মিস মানে হচ্ছে ওই যে বহিত্বক থেকে যে আসা সেগুলো। এগুলো দেখতে গোল হয়, ডিম্বাকার হয়, ত্রিকোণাকার হয় এবং সুস্পষ্ট নিউক্লিয়াসও থাকে। এদের গায়ে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকাও থাকে, আর রাইবোজোমটা মুক্ত হয়। কিছু মাইটোকন্ড্রিয়া এগুলো বহন করে। তো এগুলো মনে রাখবা, এগুলো বেশি ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে এর কাজ। এন্ডোডার্মিসের প্রয়োজনীয় যে কোনো কোষ গঠন করাই হচ্ছে এর কাজ। মানে ইন্টারস্টিশিয়াল কোষ থেকে হাইডার বিভিন্ন কোষ তৈরি হয়। হাইডার এন্ডোডার্মিসের যদি কোনো প্রয়োজনীয় কোষ তৈরি হইতে প্রয়োজন হয় বা তৈরি হওয়াটা লাগে, তখন এই ইন্টারস্টিশিয়াল কোষ থেকেই ওই নতুন কোষগুলো সৃষ্টি হয় বা উৎপন্ন হয়। এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষের প্রধান কাজ। মানে নতুন কোষ তৈরি করাই হচ্ছে এটার প্রধান কাজ। সবাই কথা বুঝতে পারছো যা বললাম? এবার 4 নাম্বার, সংবিধি কোষ। এগুলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থিত লম্বা ও সরু কোষ। কোষের মুক্ত প্রান্ত থেকে নির্গত সূক্ষ্ম সংবিধি রোম সিলেন্টেরনে উদ্গত হয় এবং মেসোগ্লিয়ার সংলগ্ন প্রান্ত থেকে নির্গত রোম স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত হয়। তো এটা হচ্ছে সংবিধি কোষ, যেটা স্নায়ুতন্ত্রে কাজ করে। তাহলে মনে রাখবা, তো কাজ হচ্ছে পানির সাথে সিলেন্টেরন প্রবেশিত খাদ্য ও অন্যান্য পদার্থর গুণাগুণ যাচাই করে স্নায়ুকোষে প্রেরণ করে। সংবিধি কোষগুলো আমরা জানি অনুভূতির মতো কাজ করে। আমরা যখন আমাদের এই সংবিধি কোষগুলো থাকে, নিউরনের মাধ্যমে আমরা কি অনুভূতি প্রকাশ পাই, গরম লাগা, ঠান্ডা লাগা, এগুলো হচ্ছে কি স্নায়ু কোষের কাজ বা সংবিধি কোষের মাধ্যমে এটা হয়। তো হাইড্রাও যখন কোনো কিছু খাবার খায়, সেই খাবারটা কি তার দেহের উপকারী কিনা নাকি অপকারী, নাকি খাবারটা যুক্তিযুক্ত কিনা, এটা বোঝার জন্য সংবিধি কোষের সাহায্যে এটা সিগন্যাল আসে, সিগন্যালটা মোটামুটি পেয়ে যায় হাইড্রা। এই হচ্ছে আমার কাজ, বা স্নায়ু কোষে প্রেরিত হয় এই সংবেদনটা বা এই সিগন্যালটা। এই হচ্ছে আমার এই সংবিধি কোষের বৈশিষ্ট্য বা কাজ। কথা কি বুঝতে পারছো? কিন্তু আমাকে জানাই। এতটুকু বুঝছো সবাই? আচ্ছা, এরপরে আমাদের 5 নাম্বার স্নায়ু কোষ। এসব কোষ মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থিত হয়, সংখ্যায় খুবই কম থাকে এবং অনিয়ত আকার বিশিষ্ট এবং ক্ষুদ্র কোষ দেহ ও 2 বা ততোধিক সূক্ষ্ম শাখান্বিত তন্তু নিয়ে গঠিত। আর তন্তুগুলো পরস্পর মিলে স্নায়ু জালিকা গঠন করে। আর সংবিধি কাজে আমাদের স্নায়ু কোষের কাজ হচ্ছে
এগুলো সংবেদী কোষ সংলগ্ন সংগৃহীত উদ্দীপনায় উপযুক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে। মানে আমাদের এই সংবেদী কোষগুলো যে সিগন্যাল, সেগুলো স্নায়ুকোষের মাধ্যমে কি হয়, এটা মানে বিশ্লেষিত হয়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের 5টা যে কোষ, সে কোষের ব্যাখ্যা। তো এই কোষের ব্যাখ্যার মাধ্যমে আমরা 5টা যেই পয়েন্ট আলোচনা, সেই মূল পয়েন্ট আলোচনাগুলো কমপ্লিট করলাম। এখন আমরা প্র্যাকটিস করব বোর্ড সৃজনশীল আসার প্রশ্নগুলো। এটা আমাকে জানাও যতটুকু আলোচনা করলাম মোটামুটি ভালো করে বুঝতে পারলা কিনা। এটা ছিল বেসিক আলোচনা আমাদের। এটা আমাকে জানাও এতটুকুই বুঝতে পারছো ভালো করে সবাই? একটু কথা বললো, সবাইকে এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছো? জি। থ্যাংক ইউ। তো এই ক্লাসটা আমি এই বেসিক এই অংশটা রেকর্ড করলাম, রেকর্ডটা স্টপ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের স্পেশাল ক্লাসের এই অংশে আমরা বোর্ড পরীক্ষার প্রশ্ন আলোচনা করব। প্রথমে চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসার প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করি। বলতেছে পাঠ্য বইয়ের অন্তর্গত দ্বিস্তরী নিডারিয়ান প্রাণীর দেহে বিভিন্ন ধরনের কোষ বিদ্যমান। এর মানে হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীর কথা বলতেছে। তবে কোষগুলো কোনো টিস্যু, অঙ্গ বা তন্ত্র গঠন করে না। মানে কোষগুলো কোনো টিস্যু, অঙ্গতন্ত্র গঠন করে না। প্রত্যেক কোষই আলাদা আলাদা কাজে নিয়োজিত থাকে, অর্থাৎ আমাদের প্রতিটা কোষ আলাদা আলাদা কাজ করে। এসব প্রাণীর এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস এক বিশেষ ধরনের কোষ বিদ্যমান, যা তাদের প্রজনন ও পুনরুৎপত্তিতে সহায়তা করে। মানে এসব প্রাণীর এই অ্যাপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস মানে কি, অন্ততক বহিতকে এমন এক ধরনের কোষ থাকে যে কোষ প্রজননের সহায়তা করে এবং পুনরুৎপত্তিতে সহায়তা করে। এই যে পুনরুৎপত্তি, এই লাইনটার মানে কি জানো? পুনরুৎপত্তির মানে হচ্ছে পুনরায় নতুন কোষ সৃষ্টি হয়। আমরা জানি হাইডার দেহের কোনো একটা অংশ কেটে ফেললে সেই জায়গা থেকে, কেটে যাওয়া অংশ থেকে নতুন করে কোষের সৃষ্টি হয় বা অঙ্গাণু সৃষ্টি হয়। এটাকে বলা হয় পুনরুৎপত্তি হওয়া। কথা বুঝতে পারছো এতটুকু? জি স্যার। আচ্ছা, তো এই বিষয়টা কিন্তু আমাদের হাইড্রাতে অবশ্যই ঘটে, অনেক ঘটে। এই জন্য হাইড্রাকে দৈত্যের সাথে তুলনা করা হয়, গ্রিক দৈত্যের সাথে তুলনা করা হয়। যেখান দিয়েই কাটবা সেখান থেকেই গজাবে নতুন। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করি, এই যে হাইড্রার নতুনভাবে একটা কোষ তৈরি হইতে এই গাস্ট্রোডার্মিসের কোন কোষটা কাজ করে? নতুন কোন কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ। এক্সিলেন্ট, ইন্টারস্টিশিয়াল কোষ। ভেরি গুড, মনে আছে তাহলে। তার মানে এই অংশটা কিন্তু ইন্টারস্টিশিয়াল কোষের সাথেই সামঞ্জস্য হয়, পুনরুৎপত্তিতে সহায়তা করে। তারপরে জুওক্লোরেলা নামক এক ধরনের সবুজ শৈবাল তাদের গাস্ট্রোডার্মিসে বাস করে। এ ধরনের সহাবস্থানে পরজীবিতা নয়, মৃতজীবিতা হিসেবে পরিচিত। আসলে হাইডার দেহে এক ধরনের শৈবাল অবস্থান করে, যেই শৈবাল অবস্থান করলে হাইডার উপকৃত হয়, শৈবাল উপকৃত হয়। এটার পয়েন্ট আমরা এখনো পড়ি নাই, বিগত ক্লাসে বলছিলাম এই পয়েন্টটা পড়বো, পরের দিকে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমাদের প্রশ্ন দেখার পালা। আমাদের প্রশ্নে কি বলছে? আমাদের প্রশ্নে এখানে বলতেছে যে আমাদের প্রথমে গণকে বলতেছে, আমি একটু দেখাচ্ছি, জুম ইন হোক ভালো করে, ক্লিয়ার হবে। আশা করি ক্লিয়ার দেখতে পাচ্ছ। এখানে বলতেছে যে আমার গণে পুনরুৎপত্তি ও প্রজননে উদ্দীপকের বিশেষ কোষ কিভাবে সাহায্য করে তা বর্ণনা করো। পুনরুৎপত্তি ও প্রজননে উদ্দীপকের যে বিশেষ কোষের কথা বলা হয়েছে, সেই কোষ কিভাবে কাজ করে তা বর্ণনা করতে হবে। এটা হচ্ছে প্রশ্ন। ক্লাসের সবাইকে বলতেছি, প্রশ্ন কি বুঝতে পারছো? কথা বলতে হবে। জি স্যার। ইতা বড়ুয়া, জান্নাত মোহনা, সুমাইয়া, সজনীর রেসপন্স করো। হ্যাঁ, তোমরা তো কথা বলতেছো না, চুপচাপ আছো। আচ্ছা, তো এখন আমরা শুরু করি। তো বলতেছে উদ্দীপকে উল্লেখিত প্রাণীটি হচ্ছে হাইড্রা। এর এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসে প্রাপ্ত বিশেষ ধরনের কোষ হলো ইন্টারস্টিশিয়াল কোষ, যেটা গেস করতে পারছো মোহনা, থ্যাংক ইউ, যা হাইডার প্রজনন ও পুনরুৎপত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে হাইডার প্রজননে ও পুনরুৎপত্তিতে ইন্টারস্টিশিয়াল কোষের ভূমিকা বর্ণনা করা হলো। এখন দেখি এখানে কিভাবে আমাদের বর্ণনাগুলো করতে হবে। আমরা তো ব্যাখ্যায়, বইয়ের ব্যাখ্যায় এমন কিছু পড়ি নাই, এখন দেখি কিভাবে বলতে হবে।
ইন্টারস্টিশিয়াল কোষের সাহায্যে হাইড্রার অজনন জনন প্রক্রিয়া সম্পন্ন হয়। আসলে হাইড্রার যে জনন প্রক্রিয়া সেখানে এই বিষয়গুলো আমরা পাবো, জনন তো এখনো পড়ি নাই। যাই হোক, একটু কষ্ট করে তোমরা এটা দেখবা পরবর্তী যখন পড়াবো। এই প্রক্রিয়াকে মুকুলোদ্গম বলা হয়। আর এই প্রক্রিয়ার শুরুতে দেহের মধ্যাংশ বা নিম্নাংশের কোনো ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হয়ে একটি ক্ষুদ্র স্ফীত অংশের সৃষ্টি করে, যা ক্রমশ বড় হয়ে ফাঁপা নলাকার মুকুলে পরিণত হয়। এটা মুখস্থ করবা। মুকুলটি মাতৃ হাইড্রা থেকে পুষ্টি গ্রহণ করে বড় হয় এবং শীর্ষ প্রান্তে গঠিত হয় মুখ ছিদ্র, মানে শীর্ষের দিকে মুখ ছিদ্র তৈরি হয়, হাইপোস্ট্রোম ও কোর্সিকা এগুলো তৈরি হয়। পরবর্তীতে মুকুলের সংযোগ স্থলে খাঁজ সৃষ্টি হয়, যা গভীর হয়ে অপত্য নিউক্লিয়াসকে বিচ্ছিন্ন করে দেয়, ফলে শিশু হাইড্রা নতুন জীবন যাপন শুরু করে। এটা হচ্ছে আমার ব্যাখ্যা কীভাবে একটা নতুন করে হাইড্রার কোষ তৈরি হয় বা শিশু হাইড্রা কোষ তৈরি হয়। আবার ইন্টারস্টিশিয়াল কোষ হাইড্রার পুনরুৎপত্তিতেও সহায়তা করে। কোনো বাহ্যিক কারণে হাইড্রার দেহের 2 বা তার অধিক অংশ কেটে গেলে বা বিভিন্ন খণ্ডে বিভক্ত হলে প্রত্যেক খণ্ড থেকে নতুন হাইড্রার জন্মায়। দেখছো, তোমরা কিন্তু জানো এই বিষয়টা। হাইড্রার দেহর কোনো একটা অঙ্গ কেটে ফেললে সেই জায়গা থেকে আবার 2-3টা অঙ্গ জন্ম নেয়। এটা হচ্ছে একটা স্পেশাল প্রাণী, আল্লাহ তাআলার সৃষ্টি। আর সেই ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমেই সে অঙ্গাণুটা কি হয়, তৈরি হয়। কথা কি বুঝতে পারছো এতটুকু? এটা আমাকে জানাও, কথা বলো, এই লাইনগুলো বুঝতে পারলা কিনা। আচ্ছা, এই ক্ষেত্রে বিচ্ছিন্ন অংশে ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভক্ত ও রূপান্তরিত হয়ে বিভিন্ন কোষ সৃষ্টি করে। এসব কোষ দিয়ে দেহের বিভিন্ন অংশের গঠনের মাধ্যমে অপত্য হাইড্রার বিকাশ ঘটে। তো এইভাবেই আমরা আমাদের এই ইন্টারস্টিশিয়াল কোষ যে গ্যাস্ট্রোডার্মিসের কোষ, সেই কোষটার ব্যাখ্যা দিলাম। তো আশা করি এটা একটু কষ্ট লাগছে বুঝতে, তারপর একটু কষ্ট করে পয়েন্টটা মনে রাখার চেষ্টা করবা। ওকে, তাহলে আমাদের এটা কমপ্লিট হইল। আমরা এখন পরবর্তী প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী যে অংশ, সেটা চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসছিল। এখন আমরা পড়া শুরু করি। মিতা মাইক্রোস্কোপে একটি স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ করে বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে গঠিত 2 স্তর বিশিষ্ট একটি প্রস্থচ্ছেদের গঠন দেখতে পেল। আচ্ছা, হাইড্রার যে কোষ, এটা কয় স্তর বিশিষ্ট কোষ? দ্বিস্তর না ত্রিস্তর বলতে পারবা? ভেরি গুড। হ্যাঁ, আমরা কয় স্তর বিশিষ্ট প্রাণী বলতো? আমরা কত স্তর বিশিষ্ট প্রাণী? বলতে পারবা না? এনিওয়ান? এক স্তর। উন্নত প্রাণীরা 3 স্তর বিশিষ্ট হয়ে থাকে। 3 স্তর। ও, আমাদের স্যার মেসোড্রাম আছে, আর ওদের হলো মেসোড্রামের বদলে গ্যাস্ট্রোড্রাম আছে নাকি? আমাদের 3টা অংশ, একটা হচ্ছে এক্টোড্রাম, এন্ডোড্রাম, মেসোড্রাম। 3টা। হ্যাঁ, এক্টোড্রাম, এন্ডোড্রাম, মেসোড্রাম, 3টা। একটো, এন্ডো, মেসো। হাইড্রার ক্ষেত্রে মানে মিসিং কোনটা? মাঝখানেরটা, মাঝখান লেয়ারটা নাই। মেসোড্রাম যেটা, সেটা নাই। এক্টোড্রাম আর ওইটার মধ্যে তো স্যার গ্যাস্ট্রোড্রাম থাকে না মেসোড্রামের পরিবর্তে? গ্যাস্ট্রোড্রাম হচ্ছে বহিত্বক। আমাদের 3টা, একটা হচ্ছে নিচের ত্বক, মধ্যত্বক, বহিত্বক। আর হাইড্রাতে শুধু নিচের ত্বক থাকে, যেমন গ্যাস্ট্রোডার্মিস অন্তত্বক, আর হচ্ছে এপিডার্মিস বহিত্বক। মাঝখানে কোনো লেয়ার থাকে না। বুঝছো? মোহনা, বুঝতে পারছো? জি স্যার, বুঝেছি। ওকে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে বিষয়টা আমাদের। বাকি আশা করি বুঝতে পারছো। 2 স্তর বিশিষ্ট প্রাণী হচ্ছে হাইড্রা। এখন গণকে বলছে উদ্দীপকে উল্লেখিত গঠনটির চিহ্নিত চিত্র আঁকো। অর্থাৎ আমাদের হাইড্রার প্রস্থচ্ছেদের যে কোষগুলো আছে, সেই কোষগুলো কি করতে হবে? আঁকতে হবে। এই হচ্ছে চিত্রটা। বইতেও আমাদের চিত্র দেওয়া আছে, আমি দেখাচ্ছি, পুরোপুরি দেখলেই বুঝবা। এই যে, তো বলতেছে এটা হচ্ছে হাইড্রার একটা প্রস্থচ্ছেদ, মানে হাইড্রাকে কাটলে
মোটামুটি এইরকমভাবেই তুমি দেখবা হাইড্রার দেহটা এরকমভাবেই তৈরি করা। ভেতরের দিকের কোষ এরকম দেখা যায় আর বাইরের দিকের কোষ এরকম দেখা যায়। আমরা কিন্তু একটু আগে বাইরের যে কোষগুলো আছে, সরি ভেতরে যে কোষগুলো আছে গ্যাস্ট্রোডার্মিসের কোষ, সেগুলো দেখছি। এগুলো হচ্ছে বাহিরের কোষ, বহিঃত্বকের কোষ, এটা আগে পড়ছিলাম। আর ভেতরে যে কোষগুলো থাকে সংবেদী কোষ, তারপর হচ্ছে গিয়ে তোমার গ্রন্থি কোষ, এগুলো থাকে, ইন্টারস্টিশিয়াল কোষ এগুলো থাকে। আর বাইরের যে কোষগুলো সেগুলো পেশি আবরণী কোষ, সেখানে আবার থাকে ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, এগুলো থাকে, সব মিলে জিলাই থাকে। স্যার পেশি আবরণী কোষ আর সংবেদী কোষটা একই মনে হচ্ছে না আলাদা? কোনটা? পেশি আবরণী কোষ আর সংবেদী কোষ মধ্যে মানে পার্থক্য কোনটা? সংবেদী কোষের ইয়ার মধ্যে দেখো, সংবেদী কোষটা হচ্ছে তোমার এই যে এটা, পেশি আবরণী কোষটা যেটা, পেশি আবরণী কোষটা হচ্ছে বাইরের দিকে এটা। আর এখানে আমাদের এই যে এটা যেটা আছে কি জানি বলে, এত রং দেওয়া নাই, রঙের জন্য হচ্ছে সমস্যা। এই যে আমার ফ্লাজেলা যুক্ত যে অংশটা, যে পেশি আবরণী কোষ, এই যে ফ্লাজেলা যুক্ত, মানে অন্তত্বকের ফ্লাজেলা যুক্ত এটা পেশি আবরণী কোষ, বহিত্বক একটা পেশি আবরণী কোষ আছে এই যে এটা। আমাদের এই পেশি আবরণী কোষ দুই জায়গায় পাওয়া যায়, অন্তত্বকেও পাওয়া যায়, বহিত্বকেও পাওয়া যায়। কথা বুঝছো? কিছু কিছু কোষ সব জায়গায় পাওয়া যায়, অন্তত্বকেও পাওয়া যায়, বহিত্বকেও পাওয়া যায়। যেমন আমাদের বহিত্বকেও সংবেদী কোষ আছে, অন্তত্বকেও সংবেদী কোষ আছে, এই যে সংবেদী কোষ আছে। আর পেশি আবরণী কোষটা আর সংবেদী কোষটা দেখা যায় প্রায় সেম, আসলে পুরোপুরি সেম না। পেশি আবরণী কোষটা দেখা যায় আমাদের একটু মোটা হয়, আর ফ্লাজেলাটা হয় এরকম লম্বা। সংবেদী কোষটা একটু চিকন টাইপের হয়, চিকনের দিকে হয়, আর এখানে একটা সুতো থাকে, মানে একটা মোটা হয়, এটা বড় হয়, এটাতে কি হয় সংবেদী কোষটা ছোট হয় আর কি। এই হচ্ছে মূল পার্থক্য। কথা কি বুঝতে পারছো? এপিডার্মিসে তো 7 ধরনের কোষ থাকে আর গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরেও দেখা যায় কিছু কিছু কোষ দুই জায়গায় কমন, যেমন পেশি আবরণী কোষ, সংবেদী কোষ, এগুলো দুই জায়গাতেই কমন। ঠিক আছে, ক্লাসে বাকিরা বলতেছি এভাবে আমাদের চিত্র আঁকতে হবে এবং চিহ্নিত চিত্র অঙ্কন করতে হবে। তো এই ছিল আজকের মতো আমাদের ক্লাসের সর্বশেষ অংশ।